হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য একটা খুবই সুন্দর প্রবন্ধ, যেটা আগের দিনই পড়িয়েছি, আজ আমি সেই প্রবন্ধ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রবন্ধটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। প্রবন্ধটির নাম হলো নব নব সৃষ্টি। আশা করছি তোমরা আগের ভিডিওটি দেখেছো। যারা এখনও পর্যন্ত সেই আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই গিয়ে একবার দেখে নিও, তাহলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো অতি সহজেই বুঝে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন শিক্ষার্থী হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই নতুন নতুন ভিডিও পেতে। আমি আগের দিন তোমাদেরকে এই যে নবনব সৃষ্টি, এই যে প্রবন্ধটি রয়েছে, এর মূল বিষয়বস্তুটিও আলোচনা করেছিলাম এবং প্রতিটি লাইনের অর্থ সহ ব্যাখ্যা করেছি। আজ আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে। এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ রয়েছে, এলএকিউ রয়েছে, সমস্তটাই দেব, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে যদি দিই তাহলে তোমাদেরও পড়তে ভালো লাগবে না। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিচ্ছি। প্রবন্ধের রচয়িতাকে, রচয়িতা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। লেখক কোন ভাষা থেকে বাংলা ভাষার প্রচুর শব্দ এসেছে বলে উল্লেখ করেছেন? কোন ভাষা? আরবি আর ফার্সি। সংস্কৃত ভাষা কী ধরনের ভাষা? আত্মনির্ভরশীল ভাষা। এগুলো এমসিকিউ প্রশ্নতেও কিন্তু আসে। এখন প্রথম দিকে একটু ছোট ছোট প্রশ্ন দিয়েছি, পরের দিকে একটু বড় বড় আস্তে আস্তে আসবে, কেমন? আত্মনির্ভরশীল কথার অর্থ কী? না, নিজের ওপর নির্ভর করে যে ভাষা তৈরি হয়েছে সেই ভাষাটাকে বলা হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা, যেটা নিজের ওপর ডিপেন্ডেন্ট। পরের প্রশ্ন, নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক মূলত কিসের ওপর জোর দিয়েছেন? না, ভাষাকে নতুন নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ করার ওপর কিন্তু লেখক জোর দিয়েছেন। পরের প্রশ্ন, ফার্সি শব্দ আফতার শব্দের অর্থ কী? ফার্সি শব্দ হচ্ছে আফতাব, এই শব্দের অর্থ হচ্ছে সূর্য। তোমরা কি জানতে? জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন? না, কারণ বাংলা প্রয়োজনে অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে, তাই বাংলা ভাষা কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয়, যেটা আমরা প্রবন্ধ পড়তে গিয়ে বুঝতে পেরেছি। পরের প্রশ্ন, লেখক ইংরেজি ভাষাকে কী ধরনের ভাষা বলেছেন? না, অতি সমৃদ্ধ ও পরমুখাপেক্ষী ভাষা বলে উল্লেখ করেছেন ইংরেজি ভাষাকে। নকশা কোন ভাষা থেকে এসেছে? নকশা কথাটা এসেছে ফার্সি ভাষা থেকে। এগুলো অবশ্যই মনে রাখবে, এরকম ছোট ছোট এমসিকিউ প্রশ্ন বলো বা এসএকিউ প্রশ্ন বলো আসেই। হ্যাঁ, এরপরে একটু 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। নবনব সৃষ্টি রচনাংশে কোন কোন ভাষাকে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন আত্মনির্ভরশীল? কোন কোন ভাষা? ইব্রু, গ্রিক, আবেস্তা, সংস্কৃত, আরবি ভাষাকে আত্মনির্ভরশীল বলে উল্লেখ করেছেন। আমরা দেখো এখানে যখন 2 নম্বরের প্রশ্নগুলো লিখব তখন একটু লেখকের নাম সহ আমরা লিখব। বড় করে লিখলে যে বেশি নাম্বার পাবো সেটাও নয়, তাই না? যেমন লিখবে, যেমন মার্কস থাকবে সেরকম লিখবে, বেশি বড় বড় করে লেখার কোনো প্রয়োজন। চলো এরপর দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন। লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? না, বর্তমান যুগে ইংরাজি ও বাংলা ভাষা কিন্তু আত্মনির্ভরশীল নয়। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। পাঠান মোগল যুগে আরবি ও ফার্সি শব্দ গ্রহণ করতে হয়েছিল কেন? না, পাঠান মোগল যুগে আইন আদালত, খাজনা খারিজ, নতুন করে দেখা দেওয়ার আরবি ফার্সি ভাষা থেকে শব্দ গ্রহণ করতে হয়। সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। কোন বিষয়ে সন্দেহ নেই? না, শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজির পরিবর্তে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে বিদেশি শব্দ বাংলায় প্রবেশ করবে, এ বিষয়ে কিন্তু কারো সন্দেহ নেই। বিদেশি অর্থাৎ ইউরোপীয় শব্দ, যে শিক্ষার যখন মাধ্যম হিসেবে ইংরাজির পরিবর্তে বাংলা গ্রহণ করলে প্রচুর পরিমাণে বিদেশি শব্দ ঢুকবে, তাই না? বাংলা ইংরেজি তো নিজের আত্মনির্ভরশীল ভাষা নয়,
এগুলো নিয়ে প্রচুর পরিমাণে অন্যান্য ভাষা ঢুকে আছে। এর পরের প্রশ্ন, হিন্দি সাহিত্যিকরা কোন কোন ভাষা তাড়াতে সচেষ্ট হয়েছেন? হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়াতে অনেক সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। এগুলো কিন্তু প্রবন্ধের মধ্যে প্রতিটি লাইন ধরে কোয়েশ্চেন বানানো হয়েছে। তাই আমি তোমাদেরকে বারবার বলবো, তোমরা অবশ্যই প্রবন্ধটি মন দিয়ে 4বার 5বার পড়ো। যখন পড়ে নেবে না, তখন তোমাদেরকে আর এইসব প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে না বা মুখস্থ করতে হবে না, নিজেরাই দেখবে সব প্রশ্নের উত্তর পারছ। পরের প্রশ্ন, আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে কখন এবং কিভাবে? না, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ছাত্রছাত্রীরা যদি বাংলা ভাষার প্রাচীনকালের বইগুলো যেমন ভারতচন্দ্র বেশি করে পড়ে, তবে সেই শব্দগুলো আবার পুনরুজ্জীবিত হবে। পরের প্রশ্ন, ইংরেজি ভাষার চর্চা এখনও কেন প্রয়োজন? না, নতুন জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং আন্তর্জাতিক যোগাযোগ বজায় রাখার জন্য কিন্তু ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। আরও নতুন করে ধরো কোনো জ্ঞান চর্চা হবে, বিজ্ঞান চর্চা হবে, সেক্ষেত্রে তো ইংরেজির প্রয়োজন আছে। ইংরাজিকে যদি আমরা ছেড়ে দিই, ফেলে দিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমরা নতুন করে আর জ্ঞান চর্চা করতে পারবো না বা নতুন করে আন্তর্জাতিক যোগাযোগ বজায় রাখতে পারবো না। তাই নতুন করে আন্তর্জাতিক যোগাযোগ বজায় রাখার জন্য ইংরেজি ভাষার কিন্তু প্রয়োজনীয়তা এখনও রয়েছে। পরের প্রশ্ন দেখো, একটা লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। উক্তিটির তাৎপর্য কী? এরকম তাৎপর্যপূর্ণ কিন্তু প্রশ্ন এখান থেকে খুব আসে। এটা হবে প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন ধর্ম পরিবর্তন করলেও মানুষের যে দীর্ঘদিন অর্জিত যে সংস্কৃতি রয়েছে, যে রীতিনীতি রয়েছে, যে উত্তরাধিকার সূত্রে পাওয়া মানে বংশসূত্রে পাওয়া যেগুলো, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু থেকে যায়। ধরো উত্তরাধিকার অর্থাৎ বংশ পরম্পরায় যে রীতিনীতিগুলো চলে আসছে, হ্যাঁ, সেই রীতিনীতিগুলো তো একদিনে বদলে যাবে না, বা যেই চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো চলে আসছে, হ্যাঁ, সেইগুলোও তো বদলে যাবে না, সেগুলো তো একই থাকবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কবিতায় বিদেশি শব্দের ব্যবহার সম্পর্কে লেখক কী বলেছেন? না, রবীন্দ্রনাথ সার্থকভাবে ইংরাজি এবং অন্যান্য বিদেশি শব্দ বাংলায় মিশিয়ে দিয়েছেন, যা ভাষার শ্রী অর্থাৎ তার মান, তার মানে সৌন্দর্য বৃদ্ধি করেছে। শ্রী মানে কিন্তু সৌন্দর্য বা তার মান সম্মানের কথা বলা হয়েছে, মানের কথা বলা হয়েছে, যে ভাষাটা আরও কিন্তু কী হয়েছে, উন্নত হয়েছে। কার ভাষা? রবীন্দ্রনাথ সার্থকভাবে ইংরাজি ও অন্যান্য বিদেশি শব্দ বাংলায় মিশিয়ে দিয়েছেন। হিব্রু ভাষার বিশেষত্ব কী ছিল? না, হিব্রু ছিল একটি প্রাচীন এবং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা, পুরোপুরি নিজের ভাষা, অন্য কোনো ভাষা থেকে ধার নেওয়া নয়, যা তার নিজস্ব শব্দমূল থেকে নতুন ভাব প্রকাশ করতে পারত। নিজেরই ভাষা রয়েছে, নিজের ভাষা থেকে নিজের শব্দমূল প্রকাশ তো করতে পারবে। কোন ভাষার কথা বলছি আমরা? হিব্রু ভাষার কথা বলছি। পরের প্রশ্ন, বাংলা ভাষার ঋণ গ্রহণ বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে? না, প্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ ধার করাকে এখানে ঋণ গ্রহণ করা বলা হয়েছে। অন্য ভাষা থেকে দেখো ধার করেছে কোনো ভাষা, তাহলে সেটা তো ঋণ নিয়েই হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে না, যা বাংলাকে গতিশীল রেখেছে। এরকম প্রশ্ন কিন্তু খুব আসে। এই ঋণ গ্রহণ, তখন ভাবে ঋণ আবার কে করেছিল, তখন তোমাদের মাথাতে এটা আসতেই পারে যে বাংলাই হবে, তাই না? তাই তোমরা প্রবন্ধটি বারবার পড়বে এবং কোনো জায়গায় যদি আটকাও প্রবন্ধের ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। শরৎচন্দ্রের সাহিত্যে ভাষার প্রয়োগ কেমন? না, শরৎচন্দ্র অত্যন্ত সহজ সরল এবং প্রাত্যহিক জীবনের অর্থাৎ দৈনন্দিন যে জীবনের শব্দ ব্যবহার করে বাংলা ভাষাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এগুলো সবগুলোই রয়েছে বইয়ের মধ্যে। আলাউলের কবিতায় ভাষার কোন রূপ পাওয়া যায়? না, আলাউলের কবিতায় তৎসম শব্দের পাশাপাশি প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দের সার্থক মিশ্রণ দেখা যায়। আরবি ও ফার্সি শব্দের সার্থক মিশ্রণ দেখা যায় কার ভাষায়? আলাউলের কবিতায় ভাষার। এই ছিল আজকে তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকমই ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে।